শিবির যদি খারাপ কাজ করে ক্রিটিসাইজ দেম, অ্যাভয়েড দেম। আমি তো এদের সামনেই বলে যাচ্ছি তোমাদের, জাস্ট অ্যাভয়েড দেম, গিভ দেম এ লেসন দ্যাট ইউ আর ডুইং ব্যাড থিং, উই উইল নট সাপোর্ট ইউ। চোখের সামনে মুখে মুখে দাঁড়ায় বলবা, দ্যাট উইল গিভ দেম এ লেসন নট টু বি এঙ্গেজড উইথ ব্যাড। নো ম্যাটার কে কোন ছাত্র সংগঠনের লোক, তার সামনে দাঁড়িয়ে একেবারে কনফিডেন্সের সহিত কে নারী কে পুরুষ। তিনি ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এই ঋণ খেলাপি হিসেবে যেহেতু তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এই জন্য আজকে তার প্রার্থিতাকে বাতিল করে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে এই আসনে আর কোনো গেজেট প্রকাশিত হবে না, ইলেকশন গেজেট প্রকাশিত হবে না। পরবর্তীতে কি হবে এই প্রেক্ষিতে মাননীয় আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায়ে দিক নির্দেশনা দিবেন। এরই আলোকে নির্বাচন কমিশনার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তবে সাধারণত দেখা যায় যদি কোনো আসনে প্রধানতম যিনি থাকেন তিনি অযোগ্য হয়ে যান, তাহলে দ্বিতীয় প্রধানতম যিনি থাকেন তিনিই পরবর্তীতে যোগ্য হিসেবে বিবেচিত হন। জনাব আনোয়ার সিদ্দিক তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। যিনি প্রথম সর্বোচ্চ ভোট পেয়েছিলেন তার প্রার্থিতা যেহেতু অবৈধ ঘোষণা হয়ে গেছে, সুতরাং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব আনোয়ার সিদ্দিক। তার ব্যাপারে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিবে বলে আমরা প্রত্যাশা করি। আর এই ব্যাপারটিতে পরিপূর্ণ নির্দেশনার জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা মনে করি দিস ইজ এ গুড স্টেপ। লোন ডিফালকেশন যে বা যারাই করবে না কেন, যে দলেরই হন না কেন, যে পলিটিক্যাল পার্টিরই হন না কেন, বাংলাদেশের আইন এটিকে ডিসকোয়ালিফাইড করে দিয়েছে। ইলেকশন করার ক্ষেত্রেও ডিসকোয়ালিফিকেশন, ইলেকশন করার পরে এমপি থাকার ক্ষেত্রেও ডিসকোয়ালিফিকেশন। অর্থাৎ কেউ যদি ইলেকশন করেও ফেলেন, পরবর্তীতে তিনি লোন ডিফল্ট করেন, তাহলে তিনি এমপি হিসেবেও থাকতে পারবেন না। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 66-এ এই বিধান আছে। তো আজকে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চয়ই প্রতিষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট শিশির মনির বিএনপি নেতাদের ঘুম হারাম করে দিয়েছে। অনেক এমপি এখন থরথর করে কাঁপছে যে শিশির মনির তাদের এমপিগিরি খেয়ে দেয় কিনা। অলরেডি একজন বিএনপি এমপির এমপিগিরি শিশির মনির খেয়ে দিয়েছেন। দর্শক, আপনারা অলরেডি জেনে গেছেন, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি খবর। ঋণ খেলাপির দায়ে চট্টগ্রাম 4 আসনে এমপি আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন। এর মানে তিনি কিন্তু অলরেডি এমপি হয়েছেন, শপথ নিতে পারেনি, বাট তিনি এমপি নির্বাচিত হয়েছেন, বিজয়ী, বাট তিনি সংসদে যেতে পারবেন না। কি হবে এটা আলাদা, পূর্ণাঙ্গ রায় হওয়ার পরে এগুলো আসবে। পুনর্নির্বাচন হবে না যিনি সেকেন্ড হয়েছিলেন তিনি নির্বাচিত হবেন, দ্যাটস ডিফারেন্ট। বাট আসলাম চৌধুরীর এমপি হওয়া হলো না। তো এই ঘটনার উপর ভিত্তি করে আদালতের এই রায়ের উপর, আপিল বিভাগের এই রায়ের উপর ভিত্তি করে অ্যাডভোকেট শিশির মনির বলছেন এই রায় একটা মাইল ফলক এবং সংসদে আরো যারা ঋণ খেলাপি আছেন তাদের এমপিগিরিও চলে যাবে। হ্যাঁ, ইটস ভেরি অ্যালার্মিং নিউজ ফর বিএনপি। কারণ বিএনপি নির্বাচন কমিশনকে ম্যানেজ করতে পেরেছে। ইউনূসের আমলে আমরা দেখেছি যখন ঋণ খেলাপিদের মনোনয়ন বাতিল করছে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি নির্বাচন কমিশনে চলে গিয়েছেন। ছাত্রদল তখন একটা মব সৃষ্টি করেছিল নির্বাচন কমিশন কার্যালয়কে কেন্দ্র করে। এটা একটা কৌশল ছিল যে জোর করে ইউনূস সরকারকে চাপ দিয়ে নানানভাবে ঋণ খেলাপিদের নির্বাচন করার ব্যবস্থা করে দিয়েছে। নইলে আজকের মন্ত্রী এবং আব্দুল ওয়ার মিন্টু এরা কিছুতেই এমপি হতে পারতেন না, নির্বাচনেই দাঁড়াতে পারতেন না। আরো অনেকে আছেন। এটাও কোনো ভালো কথা না যে আমরা আজকে ক্ষমতায় আমাদের পূর্ণতলা থেকে ফেলে দেয়, আমরা প্রতিহত করি না, এটা তো ভালো কথা না। আজকে আমি যেখানে থাকি ওখানে আমাদের মিডিয়াগুলি, ওইখানে 2-3বার হামলা হয়েছে। আমাদের মাননীয় সালমান ভাই উনি বলেছে আপনি যে কোনোভাবে মিডিয়াটা রক্ষা করেন। পুলিশ পাঠিয়েছে, সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সবই করেছে। আমি মনে করি 2000 আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। যে আমার মনে হয় সেগুলি বিচারে আওতা আনেন। আজকে যারা করেছে আমি নিশ্চিত যেখানে যেই পুলিশের এসপি, ডিআইজি, আইজি, ইন্টেলিজেন্স, এনএসআই, ডিজিডিএফআই সবাই জানে কারা কারা এর সাথে জড়িত। সেই ধানমন্দির ধারে 32 নম্বরে এক হেলমেট
হাসপাতাল বন্ধ করে বাপের বেটা হয়ে গেছে আমি। যে ডায়ালিসিস নেয় মানুষজন 250 টাকায়, তাদের কি হবে? ডায়ালাইসিসে আসে সপ্তাহে 2 দিন। এই পেশেন্ট আমাদের এখানে 250 টাকায় ডায়ালাইসিস পাচ্ছে। যে অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া যায় না, অথচ কল করলে 320 টাকা 250 টাকায় একটা অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যায়। কম খরচে সর্বস্তরে মানুষের অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করেছে আদ্দিন হাসপাতাল। ভাড়াও খুব কম। বেশি কিছু নেই, এই যে সামনে সরোয়ার্দী আছে না, যে একদিন যে কোনো একজন প্রস্রাব করে আসেন সরোয়ার্দী হাসপাতালে যায়, তাহলেই টের পাবেন যে সরোয়ার্দী হাসপাতালে বাথরুমের হালত কি। এক সুতা ধরে, এক অজুহাত ধরে স্ট্রিক হয়ে গেলেন। হ্যাডাম দেখাই দিছি আমি, দিছি তো দিছি, এক হাসপাতাল বন্ধ করে বাপের বেটা হয়ে গেছে আমি। অথচ ওইখানে বিদেশি শিক্ষার্থীরা আছে, যে শিক্ষার্থীদের যাওয়ার কোনো জায়গা নাই, বলতেছে হ্যাঁ হাসপাতাল বন্ধ, তাই কি? বিদেশি শিক্ষার্থী যে কোনো জায়গাতে যাওয়ার পরে তার ইন্টার্নি করতে পারে। ল পড়ে দেখেন, যেই হাসপাতালে পড়বে ওই হাসপাতালের ওই ক্যাপাসিটি থাকলেই পারমিশন দেওয়া হয়, ওখানে আপনাকে ইন্টার্নশিপ করতে হবে। তাদের কি হবে? যে ডায়ালিসিস নেয় মানুষজন 250 টাকায়, তাদের কি হবে? যে অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া যায় না, অথচ কল করলে 320 টাকা 250 টাকায় একটা অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যায়। একটা ইনসিডেন্স হয়েছে, তাদের ওই টাকাগুলা তাদেরকে আদায় করে দিয়ে, এরকম যেন না হয় তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে তাদেরকে আপনি করতে পারতেন, তাদের জন্য আপনি সিস্টেম দেখাতে পারতেন, কিন্তু কিছু নাই। এখন হ্যাডাম দেখাই দিছি একটা, দিছি তো দিছি, বাপরে গরম। ওই দিছি তো দিছি দেখলে আমি একবার মনে করছিলাম যে এরকম 5-7টা হাসপাতালে ভিডিও করে আপনাদের কাছে দিব, সরকারি মেডিকেলে। বেশি কিছু নেই, এই যে সামনে সরোয়ার্দী আছে না, যে একদিন যে কোনো একজন প্রস্রাব করে আসেন সরোয়ার্দী হাসপাতালে যায়, তাহলেই টের পাবেন যে সরোয়ার্দী হাসপাতালে বাথরুমের হালত কি। দেশে যখন ইসরায়েলি পণ্য, ভারতীয় পণ্য বয়কট শুরু হলো, তখন কোকা-কোলা এবং পেপসি, 7 আপ, স্প্রাইট গুলা চলা বন্ধ হয়ে গেল, আর মজো সেই মার্কেটটা নিয়ে নিল। আর এই মজো কোম্পানি হলো আকিজ গ্রুপের কোম্পানি, আর আকিজ গ্রুপের আরেকটা কোম্পানি হলো আদ্দিন হাসপাতাল। তাদের এই হাসপাতালটা হলো সেবার জন্য। যখন মজোর সাথে কোকা-কোলা, পেপসি খুলে উঠতে পারছেন না, এখন কি করে আকিজ গ্রুপকে দমন করবে, সেই জন্য আদ্দিন হাসপাতাল তারা বেছে নিয়েছে। এই 6টা শিশু এরই মাঝে কি মারা গিয়েছে স্বাভাবিকভাবে, নাকি অন্য কোনো কিছু করে আদ্দিনের বদনাম করার জন্য তাদের ভিতরে কোনো গাদ্দার ঢুকিয়ে দেওয়া হয়েছে? এই বিষয়গুলো কিন্তু লম্বা সময় ধরে আপনার গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, তখন আপনি কিন্তু খুঁজে পাবেন। হঠাৎ করে আদ্দিন বন্ধ করে দিলেন। আদ্দিন অন্য হাসপাতালের চাইতে 70% কম পয়সা নেয়। যেখানে 1 লাখ টাকা লাগবে একটা চিকিৎসা করতে, আদ্দিন নেয় মাত্র 30,000 টাকা। এটাই আদ্দিনের অপরাধ, কারণ আদ্দিন আকিজ গ্রুপের মালিক, তাদের বাবার নামে এটা একটা ফাউন্ডেশন করেছে। ফাউন্ডেশনে মানুষকে সেবা দেওয়ার জন্য এই আদ্দিন হাসপাতাল চালা। এই আদ্দিন হাসপাতাল তাদের কোনো ব্যবসা কেন্দ্র নয়, বরঞ্চ এখানে ভর্তুকি দিয়ে, টাকা ভর্তুকি দিয়ে এই হাসপাতালটা তারা পরিচালনা করে থাকে। প্রিয় দর্শক, এখন নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হচ্ছেন, বুঝতে পারছেন যে বশির আহমেদ সাহেব আকিজ গ্রুপের মালিকের ছেলে কিন্তু আমাদের উপদেষ্টা ছিলেন। প্রথমে অনেকেই তার বিরোধিতা করেছে, পরবর্তীতে দেখা গেছে বাণিজ্যের ক্ষেত্রে, বাংলাদেশ বিমানের ক্ষেত্রে সে যেই দায়িত্বগুলো পালন করেছে, প্রত্যেকটা দায়িত্বই কিন্তু সুন্দরভাবে পালন করেছে। তাই আকিজ গ্রুপকে দমন করা মানে আকিজ গ্রুপ সবসময় বাংলাদেশের পক্ষে, ইসলামের পক্ষে এবং বাংলাদেশের আলেম ওলামা সবাইকে সবচেয়ে বেশি সহযোগিতা করে আকিজ গ্রুপ। কারণ স্পিকার কি বলে সর্বসম্মতি পাশলি, এটা একটু হা না এর মধ্যে একটু ভুল মেসেজ যেতে পারে, এটা একটু পরিষ্কার করার জন্য। প্রথমত, জুয়া প্রতিরোধ বিল 2026, আমরা বিরোধী দলের পক্ষ থেকে এই আইনের পক্ষে আমরা আছি এবং সরকারের প্রতি আমরা সাধুবাদও জানিয়েছি। তবে এই বিলটার কিছু স্পেসিফিক ধারায় বিরোধী দলের পক্ষ থেকে কিছু সংশোধনী ছিল। তো সেই সংশোধনীগুলো যদি সরকার বা মাননীয় মন্ত্রী যদি গ্রহণ করতেন, আমরা আরও খুশি মনে, আরও সাদরে হয়তো এই আইনটাকে সমর্থন করতে পারতাম। তারপরেও আমরা সমর্থন করছি এবং আমরা আশা করব যাতে এই সংশোধনীগুলা বা এই কনসার্নগুলা যাতে সরকার পরবর্তীতে বিবেচনা করে, কারণ আমরা প্রয়োগে গেলেই আমরা আরও ভালো করে বুঝতে পারবো এবং এই আইনের যাতে কোনো অপব্যবহার না হয় এবং নাগরিক বা অধিকার বা মানবাধিকার যাতে হরণ না হয়, এটা যাতে সরকার সর্বাত্মকভাবে খেয়াল রাখেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আর সর্বসম্মতিক্রমে এই আইনটা পাশ হলো। ধন্যবাদ। বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। গতকাল ঘোষণা দিয়ে, মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ
ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়াকে এবং কিছু টকশোজীবীদেরকে। আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম, খুন, ব্যাংক ডাকাতি, সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এবং যারা আজকে সরকার দলে আছে বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, উনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী হিসেবে আমরা দেখেছি বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে। এবং আজকে যারা বিএনপি এবং জামাত আছে আমাদের এই সংসদে, তাদেরকেও বিভিন্ন সময় তাদেরকে হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামদারি সাংবাদিক। এই সাংবাদিকগুলোকে বিভিন্ন হাউজে আবার এখন বর্তমানে পুনর্বাসন করা হচ্ছে। এই জুলাইয়ের পরে এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষের যারা সাংবাদিক ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সময় টিভিকে দখল করা হয়েছে, ইস্ট ওয়েস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে। গণভোট মানে মুক্তি, গণভোট মানে সবার অধিকার সংস্কার। এখন সরকার এটাকে বাস্তবায়ন করতে চায় না। কেন চায় না? তারা আধিপত্য বিস্তার করতে পারবে না। এখন তারা ওই মুখে বলছে যে গণভোটে হ্যাঁ দিন, আর ভিতর মধ্যে গণভোট তারা না নাই কেন? তারা আধিপত্য কি বিস্তার করতে পারবে না। আমি যেটা বাস্তবতা বলতে চাই, যেটা হক কথা, আওয়ামী লীগ সরকারও আমরা দেখেছি, বিএনপিও দেখেছি। আসলে দুটা সরকারে এক একটা লোক চলাচল করে, দুটা সরকারে এক একটা লোকে চলে। বিএনপির আমলে দেখছেন খুন খারাপি হয়েছে, ওই আওয়ামী লীগের আমলে খুন খারাপি হয়েছে, বরং এখন দেখেছি জুলুম অত্যাচার বেশি। আওয়ামী লীগের আমলে সরকার নিজেই প্রশাসন দিয়ে আপনার জুলুম অত্যাচার করছে, আর বিএনপির আমলে দেখতেছি এলাকার একজন পাতি নেতা, যে ওয়ার্ড পর্যায়ে নেতা থাকে, যে ফিটের গায়ে যে শিশু, সেও আধিপত্য বিস্তার করে। কেন? এইসব দায়ী হইল আপনার দলের লিডাররা, দলের সরকার পারে না এমন কোনো কাজ করতে, কিন্তু সরকার এদেরকে পোষণ করে। তা আমরা এইসব জুলুম থেকে মুক্তি চাই ভাই।